দশের মধ্যে আলিয়া শেষ, জামায়াত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ, জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ, জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। আরেকটাতে আপনি বলতেছেন কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ করুক কোন দেশ যদি আল্লাহ না করুক হবে মনে হয়, কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন ইসলাম আসবে না। আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে, যুক্তি থাকে, শক্তি থাকে, তার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে। এইটার মানে হিসাবটা কি? মানে আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা মন থেকে বলি? আমি তো মন থেকেই বলি এবং এটা আমার বিশ্বাস। কিন্তু এই কথাগুলো হলো আদর্শ এবং নীতি, তাদের আদর্শ নীতির বাস্তবায়ন। আচ্ছা, তাদের আকিদা বাস্তবায়ন হয়। কিন্তু আমরা বলতে চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্যতা, যেমন আমি উদাহরণ দিয়েছি এই কথাগুলো আপনাকে আগে বলেছি, যেরকম ধরে নেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজে আসছে, তার মানে তার নীতি আদর্শ বিসর্জন দিয়ে নয়, কোন এক জায়গায় ঐক্যমত হয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমার কোন বক্তৃতা থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ মনে নেই। আচ্ছা, এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি হ্যাঁ, যদি জামাতের অবস্থান থেকে জামাতের ব্যাপারে আমরা যেই ব্যাপারে তাদের উপর অভিযোগগুলো আমাদের মুরব্বীরা করেছেন তাতে যদি ফেরত আসে, আমি সাথে সাথে আমার বক্তব্য প্রচার করবো। তারা যদি তাদের জায়গা থেকে ফেরত আসে তাহলে তো আপনার বক্তব্য থেকে আপনি ফেরত আসবেন কেন? আপনার বক্তব্য তো তখন আরো প্রতিষ্ঠিত হইল যে আপনি যেটা যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে, সেই রোগ থেকে তারা মুক্তি পাইছে। সেটাও তো আমি তো অন্য মানুষ। শোন খালিদ ভাই, আমি কি চাই জানেন? আমার আব্বাজান আমাদের কি শিক্ষা দিয়েছেন? আব্বাজান স্পষ্ট লক্ষ লক্ষ মানুষের সামনে বলতেন, আমার কোনো ভুল হয় তোমরা ধরিয়ে দিবা। তুমি আমার ভুল ধরিয়ে দেওয়ার পর আমি শুধরাই না শুধরাই, তার মনে আমি গুমরাহ হয়ে গেছি, আমার থেকে চলে যাওয়া তোমাদের জন্য অধিক হয়ে যাবে। ভাই আমরা আমাদের দোষকে লুকাতে চাই না তো। আচ্ছা, আপনি আমার দোষ বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার দোষ বললে আমি মাপ চাবো, এটা কোনো আশ্চর্য কিছু নাই তো। না, আপনার নবী আলাইহিস সালাম বলেছেন কুল্লুকুম দোষের কথা, আপনার দোষ ধরার যোগ্যতা আমার নাই, কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই। অনেকেই বলে থাকেন মানে দুইটা অভিযোগ। একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বৈদ্যমান ব্যবস্থায়, তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না। আমার কথা না, কিন্তু এটা কেউ কেউ বলতেছে, সেই জন্য আপনারা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন। আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন। কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান। আপনাদেরকে যদি 2, 3 থেকে 5টি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেওয়া হবে, বিএনপি ছেড়ে দিবে, তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন। পিয়ার সিস্টেম কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখবো কিনা বিএনপি করলো 5টি আসনে? জি, আমরা যদি মনে করি পিয়ার যারা চায় না, জি, তারা কালো টাকা ব্যবহার করতে না পারলে আসন পাবে না, এই ভয়তেও তো তারা পিয়ার না চাইতে পারে। ওকে, এরকম বক্তব্য আছে। আচ্ছা, দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে তাহলে একটা ছিল পাবে না, এই সম্ভাবনা তাদের আছে। ওকে, মানুষ যখন মনে করবে যে আদর্শ ভিত্তিক ভোট, তাহলে তো মানুষ আদর্শের উপরে ভোট দিবে, এই সম্ভাবনা তাদের আছে। এই জন্য তারা পিয়ার চায় না। যেমন আপনি একটা কথা বলছেন, আমরা তো ভিন্ন বক্তব্য আমাদের আছে। বাকি কথা হলো কি, বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে দাবি করছে না? করছে। জাতীয় সরকার কিভাবে গঠন করবে? সবাইকে নিয়ে তো। সবাই পার্লামেন্টে যাবে কি বক্তব্য পদ্ধতিতে? আপনি সিট দিবেন তাকে? না, পার্লামেন্টে যাইতে হবে জাতীয় সরকার করতে, তা না। মানে আপনি সরকারে অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে। আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে, কয়টা দিবেন মন্ত্রিত্ব? কয় দলকে দিবেন? 40টা দিলে পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগ্রহণ। যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে। ওকে, সব মতের মানুষ যেতে পারবে। তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তার তো উচিত প্রথম পিআরসি নির্বাচন করা। এটা ভালো কথা বলছেন। আর পিআরসি নির্বাচন করলে সমস্ত আদর্শ মানুষ সেখানে যেতে পারবে। সমস্যা কোথায়? এটা ভালো কথা বলছেন। বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে, তো নির্বাচনটা এমন ভাবে হোক না কেন যে একটা জাতীয় সরকার গঠনের দিকে এটা এগিয়ে যায়। ভালো কথা বলছেন। বাকি আমাকে 2001 তো বিএনপি আমাদেরকে অনেক বেশি সিট দেওয়ার কথা বলেছিল। হ্যাঁ, 2001 হ্যাঁ দেওয়ার কথা বলছিল। আর আপনাকে 2001 যদি সিট দেওয়ার কথা বলে 10টা বা 15টা, হ্যাঁ, আর আজকে 2005টা কি শুনলাম আমরা অনেক বেশি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসলে আমি বলছি তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আসল চিন্তা আদর্শ নিয়ে আসলে আমাদের অনেক গবেষণা নেই। ওকে, আমরা ক্ষমতার পূজারি না। ঠিক আছে, আমি একটু আমি একটা কথা বলি, এই কথা বলতেই হবে আমাদের। ইসলামী আন্দোলনকে যদি আজকে ক্ষমতাও দিয়ে দেন, আজকে ক্ষমতায় দিলেন, প্রাইম মিনিস্টার বানালেন, আর যদি বলেন নীতি আদর্শ বিসর্জন দিতে হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে, নীতি আদর্শ প্রত্যাখ্যান করবে না। ওকে, আমি এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কারের সাথে আপনারা
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, নিজেদের পরামর্শ দিচ্ছেন, ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে। 10-15 বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফরম্যাটে নানাভাবে কথা বলছেন। তো ধরো একটা নিরপেক্ষ নির্বাচন হইল, ইসলামী শাসন আন্দোলন যদি নির্বাচনে ক্ষমতায় যেতে পারে, তাইলে কি আপনারা এবং একেবারে কোনো ধূম্রজাল নাই, কোন এর মধ্যে লুকোচুরি বলতে কিছু নাই, শরিয়া আইন বাস্তবায়ন করুন। তার মানে তো শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে তার মানে একটা খেলাফত সৃষ্টি চালু হবে, তাই তো? শরিয়া আইন বাস্তবায়নের মাধ্যমে এদেশে মানুষ মুক্তি পাবে। ওকে, হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে। ওকে, তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে। মহিলারা তাদের ইজ্জত আবরু তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। প্রত্যেক পরিবারের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। প্রত্যেক সংখ্যালঘু নিরীহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন। ওকে, তাহলে খেলাফত চালু হবে, তাই তো? শরিয়া আইন এর মধ্যে ব্যাপকতা অনেক বেশি। ইসলামী আইন, তখন ইসলামী ল, তখন কি আর খলিফা নির্বাচনের ব্যবস্থা থাকবে নাকি খলিফা বায়াতের মাধ্যমে একজন থেকে? খলিফা তো শোনেন, খলিফা যে কাজটা করে তার নাম খেলাফত। হ্যাঁ, যেমন খুতবা জিনিসটা কি? খতিব যে কাজটা করে তার নাম খতিব, যেটা বলে সেটা খুতবা। খলিফা কি তখন নির্বাচিত হবে নাকি খলিফা মানে খলিফা নির্বাচিত হয়ে গেল? খলিফা নির্বাচিত হওয়ার আগে খেলাফত হয় না, আগে নেতা নির্বাচিত হওয়ার পরে খেলাফত হয়। মানে সেটা তো আসলে মানে সেটা কি নির্বাচন নাকি সিলেকশন? কারণ হচ্ছে আমরা ইসলামের যে প্রথম আমরা ইসলামের 4 খলিফা 4 ধরনের নির্বাচিত হয়েছে। কার দ্বারা নির্বাচিত হয়েছে? 4 ধরনের নির্বাচিত হয়েছে। 4 ধরনের, হ্যাঁ 4 ধরনের নির্বাচিত হয়েছে। রাইট। আমরা যেই পদ একভাবে নির্বাচিত, যেইভাবে নির্বাচিত এখন হচ্ছি, আপনারা গণতান্ত্রিক জনগণ নির্বাচন করলে, হ্যাঁ আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত হইলেন, তারপরে শাসন ব্যবস্থাটা কিরকম হবে? শোনেন, গণতন্ত্র এক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। খালিদ ভাই, গণতন্ত্র নির্বাচন আরেক জিনিস, নির্বাচন ভিন্ন জিনিস। নির্বাচন হল নেতা নির্বাচনের পদ্ধতি। সমাজতন্ত্রবাদীরা নির্বাচন করে না? করে। তাদের আদর্শ কি? সমাজতন্ত্র। গণতন্ত্র সমাজতন্ত্র কি এক জিনিস? না, তন্ত্র হিসেবে আলাদা। আলাদা। তার মানে হলো নির্বাচন দরকার আছে, সমাজতান্ত্রিক হইতে হলো নির্বাচন দরকার আছে, দুইটাই নির্বাচন। এটা হলো তার মানে নির্বাচন হলো নেতা নির্বাচন পদ্ধতি। ওকে, এটা হলো দর্শন না, এটা আদর্শ না। ওকে, নির্বাচিত হওয়ার পরে তার আদর্শ অ্যাপ্লাই করবে। নির্বাচিত হওয়ার পরে, অর্থাৎ আমি 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 শুধু স্টেজটা বুঝতে চাইছি হুজুর, যে আপনি গণতান্ত্রিক ভাবে সংস্কারের মাধ্যমে ওই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে আপনি এইভাবে বলতে পারেন আমাদের দেশে নির্বাচন আছে, এইভাবে বলতে পারেন। ওকে, আমাদের দেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় গেলেন বা শাসন ক্ষমতা একোয়ার করলেন, তারপরে আপনি শরিয়া চালু করবেন, তাই তো? ওই শরিয়া কি এখন অন্য পৃথিবীতে অন্য জায়গায় চালু আছে এরকম কোন উদাহরণ কি আমরা দেখবো? মানে আমরা এরকম শরিয়া দেখতে চাই বা এরকম শরিয়া দেখতেছি, ধরেন এই পৃথিবীর অন্য কোন আমাদের শরিয়া, আমাদের দর্শন, হ্যাঁ আমাদের দর্শন, আমাদের শরিয়া, হ্যাঁ হ্যাঁ আমাদের পুরানো হাদিসের মধ্যে দেয়া আছে। এখনকার কোন রাষ্ট্র আছে কিনা? এখনকার কোন রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? এরকম রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা? উদ্যানের মধ্যে আপনি দেখতে পারেন, অনেক বেশি। তার মধ্যে আফগানিস্তানের মধ্যে, আফগানিস্তানের মধ্যে বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল, এই 3 জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার সাথে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? যারা মুফতি সৈয়দ মানুষের ধন্যবাদ। আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সেই ব্যাপারে এখন আমরা কি অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি? দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, তাহলে দেওবন্দের ব্যাপারে জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে 1 পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন, তার থেকে আমরা 1 চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে? প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই। যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে আমেরিকা কোনো অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে, সেখান থেকেও কিন্তু ইরান কোনো অবস্থাতেই রোজাত করেনি, তার বক্তব্যকে প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতির চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানের থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি, সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে, তার মানে এই নয়
যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। রাইট। বরং দুই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসেছে। ওকে। ঠিক আমরাও মনে করি জামাত আমাদের উপরে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি, সে প্রত্যেকে প্রত্যেক অবস্থানে আছে। ওকে। বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা, এই মূল তিন ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ যোগ করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখি। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন, অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা বা সমঝোতা চলছে, সেভাবে ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরা মনে। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের, নেতাদের নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি। যেমন বলেন, আমরা কোন দিনটা, আমি তো মুসলমান। জি। আমার মূল পরিচয় আমি তো মুসলমান। জি। মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো, ফিতরাতুন নাস, গোটা মানুষের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা, যেহেতু মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছুই পালন করবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার অবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যায় মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা।